ইলন মাস্ক এবং আরও 4 জন মিলে 1998 সালে বিখ্যাত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পেপাল প্রতিষ্ঠা করেন। ইলন মাস্ক ছাড়াও পেপালের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন পিটার থিয়েল। ইলন মাস্ক, পিটার থিয়েল এবং বাকি প্রতিষ্ঠাতারা নিজের হাতে প্রায় শূন্য অবস্থা থেকে পেপালকে একটা $multi-billion কোম্পানিতে পরিণত করেন। আর পিটার থিয়েল পেপালের সাফল্যের ফর্মুলা সবার হাতে নাগালে পৌঁছে দিয়েছেন, যেটার নাম 0 to 1। তবে শুধুমাত্র পেপাল নয়, এমন অনেক বড় বড় কোম্পানি 0 to 1 এর ফর্মুলা ব্যবহার করে আজকের বিজনেস ওয়ার্ল্ড রুল করছে। কিন্তু পিটার থিয়েলের এই ফর্মুলার পিছনে একটা ঘটনা আছে। পিটার থিয়েল আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে বিজনেসের ব্যাপারে একটা লেকচার দিয়েছিলেন। সেই লেকচারে তিনি একটা নতুন ব্যবসা শুরু করে সেটাকে $1 বিলিয়ন কোম্পানিতে পরিণত করার কয়েকটা প্রিন্সিপাল বা নীতির কথা বলেছিলেন। এই নীতিগুলো ব্লেক মাস্টার্স নামের এক ছাত্র সেখানে বসেই কাগজে বিস্তারিতভাবে নোট করে নেন। তারপর সেই নোট ফলো করে লোকজন এতটাই সফলতা পেল যে তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। এই খবর জানার পর পিটার থিয়েল ব্লেক মাস্টার্সের সাথে মিলে সেই নোটকে আরও সমৃদ্ধ করে 0 to 1 নামে একটা বই প্রকাশ করলেন। পিটার থিয়েল তার এই বইয়ে প্রায় সব সফল বিজনেসম্যানের ব্যবহার করা এই বিজনেস ফর্মুলাটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তাই এই ভিডিওতে এই বই থেকে এমন কিছু লেসন্স আলোচনা করব যেগুলো ব্যবসা এবং জীবনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড হেল্পফুল। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। তো প্রথম লেসনটা হলো 0 থেকে 1-এ যেতে হবে। এই 0 থেকে 1-এ যাওয়ার ব্যাপারটা একটা এক্সাম্পলের সাহায্যে বুঝতে সুবিধা হবে। যেমন আগেকার দিনে মানুষ যখন যাতায়াতের জন্য ঘোড়া ব্যবহার করত, তখন যদি আপনি মানুষকে বাজারে প্রচলিত ঘোড়ার চেয়ে আরও ভালো জাতের তেজি ঘোড়া এনে দিতেন বা ঘোড়ার গাড়ির ব্যবসা করতেন, তাহলে সেটা হতো 1 থেকে n। n হচ্ছে একটা ধরে নেওয়া মান যা 1-এর আওতাতেই থাকে। সোজা কথায় ইউনিক কিছু নয়। কিন্তু আপনি যদি সেই সময় মানুষকে একদম নতুন কোনো বাহন এনে দিতেন, যেমন ধরুন আপনি গাড়ির আবিষ্কার করলেন, তাহলে সেটাকে বলা হবে 0 থেকে 1-এ যাওয়া, অর্থাৎ 0 to 1। আপনি যদি কোনো কিছুতে ইউনিক সাকসেস পেতে চান, তাহলে অবশ্যই 0 থেকে 1-এ যেতে হবে, যেটাকে বলা হয় ভার্টিক্যাল প্রোগ্রেস। সোজা কথায় আপনাকে এমন কিছু করতে হবে যেটা আগে কেউ করেনি, কিন্তু যদি আগে থেকেই আছে এমন কিছুতে নতুন পরিবর্তন এনে ব্যবসা চালিয়ে যান, তাহলে সেই সফলতা কখনোই ইউনিক হবে না। আর এই ধরনের ব্যবসা করে আপনি হয়তো কিছুটা সফলতা পাবেন, কিন্তু সেটা কখনোই গুগল, অ্যাপেল বা মাইক্রোসফটের মতো কিছু হবে না। আর এই প্রক্রিয়াকে বলা হয় হরাইজন্টাল প্রোগ্রেস। আর এতে আপনার সফল হওয়ার সম্ভাবনাও কমে যায়, কারণ বিজনেস ওয়ার্ল্ডে মনে রাখার মতো বড় বড় ঘটনাগুলো একবারই ঘটে। যেমন নেক্সট বিল গেটস অপারেটিং সিস্টেম বানাবেন না, নেক্সট মার্ক জাকারবার্গ সোশ্যাল মিডিয়া বানাবেন না, নেক্সট ল্যারি পেজ গুগলের মতো কোনো সার্চ ইঞ্জিন বানাবেন না, বা নেক্সট স্টিভ জবস অ্যাপেল বানাবেন না। অর্থাৎ এক্ষেত্রে পিটার থিয়েল বোঝাতে চেয়েছেন, যারা পরবর্তী প্রজন্মের বিজনেস ওয়ার্ল্ডকে লিড করবে তারা নতুন কিছু নিয়ে হাজির হবে। যদি কেউ গুগলের চেয়েও ভালো সার্চ ইঞ্জিন নিয়ে আসে, সে ল্যারি পেজের আজকের সফলতা ও খ্যাতির ধারে কাছে আসতে পারবে না। আবার যেমন ধরুন আপনি নিশ্চয়ই ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের নাম শুনেছেন, কিন্তু অনেক নতুন কয়েন অনেক বেশি উন্নত প্রযুক্তি আর সুবিধা নিয়েও বিটকয়েনের দামের ধারের কাছে যেতে পারছে না। এর একমাত্র কারণ বিটকয়েন বাজারে প্রথম এসেছে। তাই যদি সফলদের কপি করে বা তাদের আইডিয়াকে আরেকটু উন্নত করে সফলতা পেতে চান, তাহলে হয়তো কিছুটা সফল হবেন, কিন্তু সেই সফলতা কখনোই সেই লেভেলে পৌঁছাবে না। কারণ বর্তমানে যে বিজনেস ফিল্ডেই যাদের সেই লেভেলের সফলতা দেখছেন, তারা সবাই ইতিমধ্যেই 0 থেকে 1-এ গিয়েছেন, অর্থাৎ তারা ইতিমধ্যেই 1 বানিয়ে রেখেছেন। আর এই 1 থেকে যদি কেউ শুরু করে, তাহলে তারা n-এর বেশি কিছু করতে পারবে না। তাই নতুন কিছু করার চেষ্টা করতে হবে, সেটাতে সফলতার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, আপনি যে ব্যবসায় করুন না কেন সেটা যেন মানুষের কাজে লাগে। নেক্সট 2 নম্বর লেসনটা হলো ভ্যালু ক্রিয়েশন। 0 to 1 বইয়ে পিটার থিয়েল একটা সফল ব্যবসা গড়ে তোলার একটা মৌলিক উপাদান হিসাবে ভ্যালু ক্রিয়েশনের উপর অনেক বেশি জোর দিয়েছেন। পিটার থিয়েল ব্যাখ্যা করেছেন যে সেই ব্যবসাগুলোই সফল হয় যেগুলো মানুষের সমস্যা ও অপূর্ণ চাহিদাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধান খুঁজে বের করে, আর এই সমস্যা সমাধানের মাধ্যমেই তারা তাদের কাস্টমারদের জন্য ভ্যালু ক্রিয়েট করে। সমস্যার সমাধান ইউনিক হতে হবে, তবেই বাকিদের থেকে আলাদা হওয়া যাবে।
যেমন পেপাল খুব সহজ ও সিকিউর অনলাইন পেমেন্টের ব্যবস্থা করে ইলেকট্রিক্যালি টাকা সেন্ড ও রিসিভ করার সমস্যার ইউনিক সমাধান করেছিল। আবার এয়ারবিএনবি পার্সোনালাইজড অ্যাকোমোডেশন সার্ভিসের মাধ্যমে ট্যুরিজম ইন্ডাস্ট্রির সমস্যার ইউনিক সমাধান করেছে। আবার যেমন গুগল ফ্রি এবং এফিশিয়েন্ট সার্চ ইঞ্জিন তৈরি করে মানুষের তথ্য খোঁজার সমস্যার ইউনিক সমাধান করেছে। একটা সফল ব্যবসা গড়ে তোলার জন্য শুধুমাত্র কাস্টমারের প্রত্যাশা পূরণের চেয়েও আরও বেশি কিছু জড়িত থাকে। কাস্টমারের আবেগ, অনুভূতি অনেক কিছুকে গুরুত্ব দিতে হয়। পিটার থিয়েল বলেন, সবসময় এটা খেয়াল রাখতে হবে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসের বিজনেস করতে চান সেটার সাথে কাস্টমার যেন কানেক্ট করতে পারে। কারণ কাস্টমারদের জন্য ভ্যালু ক্রিয়েট করতে পারলে আপনার বিজনেসের জন্য একটা টেকসই রেভিনিউ স্ট্রিম এবং দীর্ঘমেয়াদী প্রফিটেবিলিটি বজায় রাখা অনেক সহজ হয়ে যাবে। তবে ভ্যালু ক্রিয়েশন একটা কন্টিনিউয়াস প্রসেস, যার জন্য কন্টিনিউয়াস ইনোভেশন এবং ইমপ্রুভমেন্ট প্রয়োজন। আর তার জন্য কাস্টমারের ফিডব্যাক নিতে হবে, বাজারের চাহিদা বুঝতে হবে, মানুষ কি চাইছে সেটা বুঝতে হবে এবং নতুন টেকনোলজি অ্যাডাপ্ট করতে হবে। সংক্ষেপে বলতে গেলে সফল ব্যবসা গড়ে তোলার জন্য ভ্যালু ক্রিয়েশনের উপর জোর দিতে হবে। আর তার জন্য বাস্তব সমস্যা চিহ্নিত করে সেটার ইউনিক সমাধান তৈরি করে কাস্টমারদের খুশি করে সময়ের সাথে ইমপ্রুভমেন্ট ও ইনোভেশন করতে হবে। নেক্সট 3 নম্বর লেসনটা হলো প্রতিযোগিতা এড়িয়ে চলতে হবে। 0 to 1 বইয়ে পিটার থিয়েল বলেছেন, ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা আসলে বিষের মতো কাজ করে। তার মতে ক্যাপিটালিজম এবং কম্পিটিশন একে অপরের বিপরীত। প্রথমটা আপনাকে ব্যবসায় লাভ করতে সাহায্য করবে আর দ্বিতীয়টা আপনার ব্যবসার ক্ষতি করবে। বাজারে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য যত বেশি প্রতিযোগিতা থাকবে আপনার আয় ততই কম হবে। ছোট বড় সব ব্যবসারই এই অবস্থা। উদাহরণ হিসাবে দুটো ভিন্ন ধরনের ব্যবসা বেছে নেওয়া যাক, যেমন এয়ারলাইন এবং সার্চ ইঞ্জিন। আমরা সবাই জানি ইউএস এয়ারলাইন কোম্পানিগুলো প্রতি বছর প্রচুর টাকা আয় করে, কিন্তু 2012 সালের এক গবেষণায় দেখা যায় এয়ারলাইনগুলোর আয় ছিল $160 বিলিয়ন আর যাত্রী প্রতি তাদের আয় ছিল $0.37 অন্যদিকে গুগল সেই বছর $50 বিলিয়ন আয় করেছিল। দেখতে গেলে গুগলের আয় ছিল এই এয়ারলাইনের 3 ভাগের 1 ভাগ, কিন্তু গুগল একক কোম্পানি হিসাবে এই টাকা আয় করেছিল। আর সব এয়ারলাইন মিলে যাত্রী পিছু যে লাভ করেছিল তার বিপরীতে গুগলের গ্রাহক প্রতি লাভ ছিল 100 গুণ বেশি। এর কারণ এয়ারলাইনগুলো একে অপরের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে নিজেদের টিকিটের মূল্য প্রায় কমিয়ে দিতে বাধ্য হচ্ছিল। অন্যদিকে গুগল ছিল একাই 100। এখনও আমেরিকার সবগুলো এয়ারলাইনের মিলিত লাভের চেয়ে গুগলের লাভ অনেক বেশি। আবার যদি মাইক্রোসফটের কথা ধরা যায় তাহলে বলতে হয় মাইক্রোসফটই কিন্তু প্রথম ভিজুয়াল অপারেটিং সিস্টেম বাজারে এনেছে। এই যে আমরা মাউস দিয়ে আইকন ও বাটনের উপর ক্লিক করে কাজ করি, এটা উইন্ডোজের আগে কল্পনাও করা যেত না। যদি একটা প্রতিযোগিতাহীন বাজারে নিজের নতুন প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেন তো প্রথম কিছুদিন আপনি এমনিতেই সেই বাজারে সেরা থাকবেন। প্রতিযোগীরা যতদিনে বাজারে নামবে ততদিনে আপনি অনেক দূর এগিয়ে যাবেন এবং মানুষের কাছে আপনার অনেক বেশি গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যাবে। আপনার পর্যায়ে যেতে প্রতিযোগীদের অনেক সময় ও অর্থ খরচ হবে। তাই যদি বিজনেস করার ইচ্ছা থাকে তাহলে এমন একটা জিনিসের বিজনেস করতে হবে যেটার কম্পিটিশন নেই কিন্তু মানুষের দরকারি। নেক্সট 4 নম্বর লেসনটা হলো একটা নির্দিষ্ট শ্রেণীর কাস্টমারকে টার্গেট করে ব্যবসা শুরু করতে হবে। আপনি হয়তো অনেকবারই এই কথাটা শুনেছেন, একবারে সব কিছু খেতে চাইলে কিছুই খাওয়া যায় না। কথাটা বারবার শুনতে শুনতে গুরুত্বহীন হয়ে গেলেও কথাটা কিন্তু 100% সত্যি। বর্তমান সময়ে অ্যামাজন এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে প্রায় সব ধরনের প্রোডাক্ট কিনতে পাওয়া যায়। বর্তমানে অন্য অনেক কোম্পানি এই একই রকম সার্ভিস দিচ্ছে এবং কিছু কোম্পানি অনেক ভালোও করছে, কিন্তু অ্যামাজন সবার প্রথমে এই ব্যবসা শুরু করাই এখনও তাকে কেউ ছাড়িয়ে যেতে পারেনি। আর তাই অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন। বর্তমানে অ্যামাজনে প্রায় সব কিছু পাওয়া গেলেও প্রথমে অ্যামাজন একদম ছোট্ট একটা কনজিউমার গ্রুপকে টার্গেট করে ব্যবসায় নেমেছিল। সেই মার্কেট ছিল বইয়ের মার্কেট এবং টার্গেট কাস্টমাররা ছিল বই পড়া মানুষ। অ্যামাজন আসার আগে বই শুধু বইয়ের দোকানেই পাওয়া যেত, যার কারণে পাঠকদের বই খুঁজে পেতে বেশ ঝামেলা হতো। সব বই তো আর সব দোকানে পাওয়া যায় না, আর তার ফলে বইয়ের প্রকাশকরাও খুব বেশি লাভ করতে পারতেন না। অ্যামাজন বাজারে এসে প্রকাশক আর পাঠকদের মাঝে একটা ব্রিজ তৈরি করে সময় আর অর্থ বাঁচিয়ে দিল। এটা ছিল অ্যামাজনের 0 থেকে 1-এ প্রোগ্রেস। একটা সম্পূর্ণ নতুন ধারণা নিয়ে অ্যামাজন কাজ শুরু করেছিল। তবে শুধু বইয়ের বাইরে অন্য সব জিনিস অনলাইনে বিক্রির আইডিয়া প্রথম থেকেই কিন্তু অ্যামাজনের ফাউন্ডার জেফ বেজোসের মাথায় ছিল। তবে তিনি তার ক্ষমতা বাড়ানোর জন্য অপেক্ষা করেছিলেন। এমনকি প্রথমে অ্যামাজনের সার্ভিস শুধুমাত্র একটা শহরে সীমাবদ্ধ ছিল। জেফ বেজোস বুঝে শুনে একটু একটু করে অ্যামাজনকে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন।
বইয়ের সফলতার পর অ্যামাজন ধীরে ধীরে সিডি ডিভিডির মতো ছোট ছোট জিনিস অনলাইনে বিক্রি করা শুরু করেছিল। আর এখন তো আপনি চাইলে অ্যামাজন থেকে এসি, ফ্রিজ, গাড়ি সব কিছুই কিনতে পারবেন। আবার যেমন ধরুন আজকের অনলাইন পেমেন্ট সিস্টেমের জয় জয়কারের পিছনে পিটার আর তার পার্টনারদেরই অবদান অনেক বেশি। তারাই প্রথম পেপাল আবিষ্কার করে অনলাইন পেমেন্টকে এতটা সহজ করে দিয়েছেন। তবে প্রথমেই তারা সারা বিশ্বের মানুষকে তাদের সার্ভিসে আনতে চেষ্টা করেননি। তাদের প্রথম মার্কেট ছিল ebay.com ব্যবহারকারীরা। ইবে একটা অনলাইন নিলামের সাইট। এখানে নিলামের মাধ্যমে পুরনো অথবা নতুন জিনিস কেনাবেচা হয়। পেপাল আসার আগে ইবে ব্যবহারকারীরা চেকের মাধ্যমে লেনদেন করতেন। পেপাল আসার পর ব্যাংকে দৌড়ানোর ঝামেলা থেকে এবং 2-4 দিন অপেক্ষার পর টাকা হাতে আসার বদলে কয়েক মিনিট কয়েক সেকেন্ডের মধ্যেই একজনের থেকে আরেকজনের কাছে টাকা পৌঁছে যেতে লাগলো। আর এভাবেই পেপাল ইবে ব্যবহারকারীদের পুরো মার্কেট দখল করেছিল। ইবের সফলতার পরই পেপাল সাধারণ মানুষের দিকে নজর দিয়েছিল। পেপালের স্টাফ সংখ্যা এবং সার্ভিস দেওয়ার ক্ষমতা সেই পর্যায়ে যাওয়ার পরই তারা আরও বড় মার্কেটে নেমেছিল। কিন্তু প্রথমে যদি তারা এত বড় মার্কেটে নামতো তাহলে হয়তো এত বড় সফলতা পেত না। তো এখান থেকে শিক্ষণীয় বিষয়টা হলো, আপনি যে ব্যবসায় করুন না কেন নিজের অবস্থা বুঝে একটু একটু করে ব্যবসা বড় করতে হবে। আপনার স্বপ্ন বা আপনার প্ল্যান যত বড়ই হোক না কেন আগে নিজের দিকে তাকাতে হবে, বোঝার চেষ্টা করতে হবে আপনি এখন কতটুকু কভার করতে পারবেন। যতটুকু এখন সম্ভব ততটুকুই ভালোভাবে করতে হবে। তারপর ধীরে ধীরে পুঁজি আর সামর্থ্য বাড়তে থাকলে ব্যবসার প্রসার বাড়াতে হবে। যেমন একটা ছোট পুকুরের ছোট মাছ যদি নদীতে যায় তাহলে বড় হয়ে ওঠার আগেই নদীর অন্য বড় মাছগুলো তাকে খেয়ে ফেলবে। তাই পুকুরে থেকে ধীরে ধীরে বড় মাছ হওয়ার পরই নদীতে ঝাঁপ দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, কোয়ান্টিটিকে বেশি গুরুত্ব দিতে গিয়ে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করলে কোনো ব্যবসাতেই সফল হওয়া যাবে না। তাই প্রথমে ছোট একটা মার্কেট বা কনজিউমার গ্রুপের এমন একটা ছোট সমস্যা খুঁজে বের করুন যেটার সমাধানে আপাতত কেউ এগিয়ে আসছে না। এক্ষেত্রে এখানে একদম নতুন কিছু করার সম্ভাবনা রয়েছে। কোনো প্রতিযোগিতা নেই, মার্কেট ছোট, তাই আপনি অল্প অল্প করে আপনার ব্যবসা গড়ে তুলতে পারবেন। ছোট সমস্যার একটা সুন্দর সমাধান নিয়ে আসার পর দেখবেন ধীরে ধীরে আপনি আরও বড় ক্ষেত্রে হাত দিতে পারছেন। নেক্সট এবং লাস্ট লেসনটা হলো টাইমিং ইজ কি। টাইমিং বা সময় এমন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা একটা নতুন ব্যবসার সফলতা বা ব্যর্থতাকে বিশেষভাবে প্রভাবিত করে। পিটার থিয়েল মনে করেন সঠিক সময়ে সঠিক জিনিসটা করতে পারাটাই আসল ডিফারেন্স তৈরি করে। তাই সফল বিজনেসম্যানদের সময় সম্পর্কে গভীর জ্ঞান থাকে এবং তারা বুঝতে পারেন কখন তাদের প্রোডাক্ট বাজারের জন্য উপযুক্ত। এ প্রসঙ্গে পিটার থিয়েল খারাপ সময় এড়িয়ে যাওয়ার গুরুত্ব নিয়েও আলোচনা করেছেন। খারাপ টাইমিংয়ের কারণে কিভাবে একটা ব্যবসা ব্যর্থ হয় সেটা বোঝাতে তিনি ওয়েব ভ্যানের উদাহরণ দিয়েছেন। ওয়েব ভ্যান একটা অনলাইন গ্রোসারি ডেলিভারি সার্ভিস যেটা এই .com যুগেই চালু হয়েছিল। যথেষ্ট পুঁজি বাড়ানো এবং অনেক হাইপ তৈরি করা সত্ত্বেও ওয়েব ভ্যান শেষ পর্যন্ত ব্যর্থ হয়, কারণ ওয়েব ভ্যান ছিল বাজারের জন্য প্রিম্যাচিওর, অর্থাৎ ওয়েব ভ্যান সঠিক সময়ের আগেই মার্কেটে প্রবেশ করেছিল। সেই সময় অনলাইন গ্রোসারি সার্ভিসের পরিকাঠামো ভালোভাবে ডেভেলপ ছিল না এবং মানুষ গ্রোসারির জন্য অনলাইন কেনাকাটার দিকে স্থানান্তরিত হয়নি, আর সেই কারণে কোম্পানিটা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। আবার সঠিক টাইমিংয়ের কারণে যে কোনো ব্যবসায়ী যে বিরাট সফলতা পায়, পিটার থিয়েল সেটারও এক্সাম্পল দিয়েছেন। যেমন সোশ্যাল নেটওয়ার্কিং স্পেসে ফেসবুকের এন্ট্রি টাইমিংটা ছিল পারফেক্ট। মার্ক জাকারবার্গ যখন 2004 সালে ফেসবুক চালু করেছিলেন তখনও সোশ্যাল নেটওয়ার্কিং তার প্রাথমিক অবস্থায় ছিল। মাইস্পেস এবং ফ্রেন্ডস্টারের মতো প্ল্যাটফর্মগুলো তখন বাজারে আধিপত্য বিস্তার করছিল, কিন্তু ফেসবুক প্রাথমিকভাবে কলেজ ক্যাম্পাসে ফোকাস করেছিল এবং ধীরে ধীরে বৃহত্তর কাস্টমারের কাছে প্রসার ঘটিয়ে নিজেকে আলাদা করতে পেরেছিল। ফেসবুকের টাইমিংটা ছিল উপযুক্ত, কারণ এটা অনলাইন সোশ্যাল কানেকশনের জন্য মানুষের ক্রমবর্ধমান আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য তৈরি করতে পেরেছিল এবং ইন্টারনেট ও মোবাইল ডিভাইসের মতো উদীয়মান টেকনোলজি ফেসবুকের গ্রোথকে আরও বেশি ত্বরান্বিত করেছিল। আবার ইলেকট্রিক ভেহিকেল মার্কেটে টেসলার এন্ট্রির টাইমিংটাও ছিল পারফেক্ট। ইলন মাস্ক যখন 2003 সালে টেসলা প্রতিষ্ঠা করেন তখনও অটোমেটিভ ইন্ডাস্ট্রিতে পেট্রোল চালিত যানবাহনের আধিপত্য ছিল এবং ইলেকট্রিক ভেহিকেলের বাজার ছিল খুবই লিমিটেড। কিন্তু টেসলা ইলেকট্রিক ভেহিকেলের ভবিষ্যৎ সম্ভাবনাকে বুঝতে পেরেছিল এবং ইলেকট্রিক ভেহিকেল টেকনোলজিতে অগ্রগামী হিসাবে নিজের অবস্থান তৈরি করেছিল। টেসলার টাইমিং পারফেক্ট ছিল বলেই আজ টেসলা ইলেকট্রিক ভেহিকেল মার্কেটের একটা লিডিং প্লেয়ার এবং টেসলার নতুন নতুন ইনোভেশন ট্রান্সপোর্টেশনের ভবিষ্যৎকে নতুন আকার দিচ্ছে। তো এই উদাহরণগুলো প্রমাণ করে যে সফল ব্যবসার জন্য টাইমিং কতটা গুরুত্বপূর্ণ। সঠিক টাইমিংয়ের জন্য মার্কেটের ট্রেন্ড বুঝতে হবে এবং মানুষের চাহিদা সম্পর্কে ও টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ব্যাপারে দূরদৃষ্টি থাকতে হবে, আর সেই সাথে স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন নিতে হবে। সঠিক টাইমিংয়ের জন্য পিটার থিয়েল ধৈর্য ও অধ্যবসায়ের গুরুত্বের উপর জোর দিয়েছেন।
একটা ব্যবসা শুরু করার জন্য সঠিক মুহূর্তের অপেক্ষা করা সময়ের আগে বাজারে এসে যাওয়ার চেয়ে বেশি উপকারী হতে পারে। তাই ধৈর্য ধরে পারফেক্ট টাইমে এন্ট্রি করতে পারলে খুব তাড়াতাড়ি বা খুব দেরিতে মার্কেটে এন্ট্রির যেসব ক্ষতি সেগুলো এড়ানো যাবে এবং ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো এই ছিল 0 to 1 বইয়ের কিছু ইম্পর্টেন্ট লেসেন্স। আশা করি এই লেসেন্সগুলো আপনাকে হেল্প করবে এবং আপনার লাইফে পজিটিভ চেঞ্জ আনবে। তাই ভিডিওটা হেল্পফুল মনে হলে এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।